KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি প্রত্যেক দিনের মতোই আজকের জেলার বুলেটিন। আজ দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাই আপনাদের। শুরুটা করি প্রথমে আবহাওয়ার খবর দিয়ে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি সেলসিয়াস। উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া অবাধে প্রবেশ করায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার থেকে 4 থেকে 5 ডিগ্রি কম। আগামী কয়েকদিনে বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। দক্ষিণের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনোই থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না। সব মিলিয়ে শীতের আমেজ ভালোই টের পাওয়া যাচ্ছে। অবশ্যই বর্ধমানের দিকেও নজর রাখা যাক, কারণ বর্ধমান স্টেশনে যে দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় মৃত মাফিজা খাতুনের স্বামী রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনলেন এবং এফআইআর দায়ের করলেন তিনি। মেমারির বাসিন্দা আব্দুল মাফিজ শেখ এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মাফিজ শেখের অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরলেও এখনও বর্ধমান রেল স্টেশন জুড়ে আতঙ্কের পরিবেশ রয়েছে। নিরাপত্তার অভাব বোধ করছেন সেখানকার যাত্রীরা। ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর রাতে একটি প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়। এদিন সকালে আরও দুটি প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল শুরু করে। সেখান দিয়ে মেল এবং লোকাল ট্রেন চালানো হয়। ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের আতঙ্ক এখনও কাটেনি। একদিনের সফরে শান্তিনিকেতনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার তিনি বোলপুর পৌঁছন এবং বোলপুর স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে সেখানে ট্রেনে নামেন। সেখান থেকে সড়কপথে সরাসরি পৌঁছে যান শান্তিনিকেতনে। বিশ্বভারতীর রবীন্দ্র অতিথি গৃহে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এদিন তিনি দুপুরবেলায় শান্তিনিকেতনে পূর্বাঞ্চলীয় লোক সংস্কৃতির মহোৎসবে যোগ দেন। তার আগে বিশ্বভারতীর পাঠভবনেও যান রাজ্যপাল। কথা বলেন সেখানকার কচি কাঁচাদের সঙ্গে। এরপর যে ছবি দেখাচ্ছি, রেশন দুর্নীতি কাণ্ড এবং সেই কাণ্ডেই এবার চার্জশিটে বিস্ফোরক তথ্য দিয়েছে ইডি। সূত্রের খবর, চার্জশিটের 81 নম্বর পাতায় বিস্ফোরক তথ্য উল্লেখ করা হয়েছে ইডির তরফে। জানা গিয়েছে রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের স্ত্রী অনামিকা বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্ধান মিলেছে। আপনারা জানেন যে 162 পাতার চার্জশিট পেশ করা হয়েছে ইডির তরফেই, সেখানেই বেশ কিছু এই চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়েছে এবং যেমনটা বলা হয়েছে বিভিন্ন সরকারি এজেন্সি থেকে অনামিকার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতো। পাশাপাশি বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসকে ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকতো সেই টাকা। পরের খবরে আপনাদের মনেই আছে সংসদে হামলার অভিযোগ এবং দুজন ঝাঁপিয়ে পড়ে সংসদের ভেতরে এবং সেই ঘটনাতে এবার পাওয়া গেল বাংলার চোখ। হ্যাঁ, বুধবার সংসদের নতুন ভবনে হামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 5 জনকে। অপর একজন এখন পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পলাতক যুবকেরই নাম ললিত ঝা। ললিতের সঙ্গেই যোগাযোগের খোঁজ মিলেছে হালি শহরের জেটিয়ার বাসিন্দা নীলাক্ষ আইচের। বিধাননগর কলেজের 2য় বর্ষের ছাত্র নীলাক্ষের মোবাইলেই নাম পাওয়া গিয়েছে। তিনি নীলাক্ষের হোয়াটসঅ্যাপে সংসদ হামলার ভিডিও পাঠান। সাম্যবাদী সুভাষ সভা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত নীলাক্ষ। সেই সূত্রেই ললিতের সঙ্গে তার দীর্ঘদিনের আলাপ। দিল্লি পুলিশ নীলাক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ফোন করা হয় তাকে, তদন্তকারী অফিসাররা ফোন করেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসাররাও তাকে জিজ্ঞাসাবাদ করছেন এই মুহূর্তে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকায় মানুষের উন্নয়নের জন্যই কাজ করে সেই সব এনজিও। আদিবাসী ছেলেমেয়েদের পড়াশোনা করায় বলেই জানিয়েছে নীলাক্ষ এবং তদন্তে সে সম্পূর্ণ সহযোগিতা করবে বলেই জানিয়েছে। এবার কয়লাকাণ্ডের দিকেও নজর রাখা যাক, কারণ কয়লাকাণ্ড নিয়ে ফের একবার তৎপর হতে দেখা গেল সিবিআইকে। সাত সকালেই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৎপরতা সিবিআইয়ের। প্রাক্তন সিআইএসএফ জওয়ান তথা বর্তমান জমি ব্যবসায়ী শ্যামল সিং এর কলকাতার ভবানীপুরের 2টি ফ্ল্যাটে তল্লাশি চালালো তদন্তকারীরা। বৃহস্পতিবার সকালে ভবানীপুর, আসানসোল সহ মোট 12টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশেষ করে অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের ঠিকানা এদিন সকালবেলায় সকাল 8টা নাগাদ আচমকাই হানা দেন সিবিআই অফিসাররা। ভবানীপুরের শ্যামলের 2টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সিল করে দেওয়া হয় এবং শুক্রবার ওই জমি ব্যবসায়ীর বাড়িতে তাঁর ভাইজির বিয়ে রয়েছে। এরই মাঝে এজেন্সির এই রেডে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এদিন এজেন্সির আধিকারিকরা শ্যামলের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের প্রত্যেকের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নেয় এবং জিজ্ঞাসাবাদ করাও হয় তাদেরকে। আসি পরের খবরে। নদিয়া ব্যবসায়ী খুনের 6 দিন পর কিনারা করল পুলিশ। অবশেষে খুনের ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, গত শুক্রবার রাতের বেলায় তাহেরপুর থানার ভাদুরীতে রাজা ভৌমিক নামের এক ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিপুল পরিমাণ টাকা বাজারে সুদে খাটাতো ওই ব্যক্তি। আর এরপরেই তাহেরপুর পুলিশ এই সূত্র ধরে এক মহিলা ও 3 যুবকের সন্ধান পায়। মঙ্গলবার বর্ধমান থেকে রাসমণি বিশ্বাস নামের এক মহিলা এবং তাহেরপুর থেকে সৌরভ মজুমদার নামের এক যুবককে গ্রেফতার করা হয়। পাশাপাশি বুধবার রাতে হৃদয় মণ্ডল নামের আরও একজনকে মহারাষ্ট্র এবং দেবব্রত বিশ্বাস ওরফে দেবু নামের একজন যুবককে রাজস্থান থেকে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদেরকে রানাঘাট আদালতে তোলা হয়। আসি পরের খবরে। ক্যানিং ও বারুইপুরের মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা জয়াতলা। এই এলাকায় বহু মানুষের বসবাস। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী পিয়ালি নদীর ওপর দুর্বল এই কাঠের ব্রিজ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। একাধিকবার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু সুরাহা যথারীতি মেলেনি এবং এই অভিযোগই করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ফলে ঝুঁকি নিয়েই এই দুর্বল সেতু দিয়ে পারাপার করতে হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদেরকে। তাদের আশঙ্কা যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাসিন্দাদের দাবি, এই দুর্বল সেতু ভেঙে কংক্রিটের ব্রিজ বানিয়ে দেওয়া হোক খুব শীঘ্রই। বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস জানান, তিনি নিজে গিয়ে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখবেন এবং তারপর ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দিয়েছেন। হুগলি জেলার দিকেও নজর রাখবো, কারণ সেখানে তারকেশ্বরে কিষাণ ক্রেডিট কার্ড না থাকায় মান্ডিতে নেওয়া হচ্ছে না ধান, এই অভিযোগ করা হচ্ছে। অথচ সেই ধানই চাষিদের থেকে কম দামে কেনা হচ্ছে, মান্ডিতে বিক্রি করছেন ফরেদের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে, এই অভিযোগই তোলা হচ্ছে। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে ধান চাষিদেরকে। একে অকাল বর্ষণে ধান নষ্ট হয়েছে, তার উপরে দোসর ফরেরাজ, মরার ওপর খাঁড়ার ঘায়ে জেরবার সেখানকার কৃষকরা। কৃষকদের অভিযোগ, হুগলির তারকেশ্বরের কৃষক মান্ডিতে ধান বিক্রি করতে গেলে চাওয়া হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, আর তা দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। জেলার কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে জানান, এরকমই কোনো সরকারি নির্দেশিকা নেই। শুধুমাত্র ব্লক কৃষি আধিকারিকের কাছে আধার কার্ড নিয়ে গিয়ে নাম নথিভুক্ত করলেই কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। অভিযোগ জানিয়েছেন, সুরাহা মেলে কিনা তাই দেখার। আসি পরের খবরে। পাথর প্রতিমার উপেন্দ্রনগরে ঠাকুরার নদীর চরে বাঘের পায়ের ছাপ ঘিরেই এবার আতঙ্ক ছড়ালো। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু বাসিন্দারা বাঘের পায়ের ছাপ দেখতে পায় নদীর চরের নরম মাটিতে। পুলিশ এবং বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় টহল দেওয়া হয়। গোবর্ধনপুর কোস্টাল থানার পক্ষ থেকে এলাকায় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্কতাও প্রচার করছে পুলিশ। তবে বন দপ্তরের অনুমান, বাঘটি পাশের ধুঞ্চির জঙ্গল থেকে বেরিয়েছিল, কিন্তু আবারও জঙ্গলে বাঘটি ফিরে গেলেও যেতেও পারে। তবে বনকর্মীরা এলাকায় মোতায়েন রয়েছেন এখনো পর্যন্ত। পরিস্থিতির ওপর নজর রাখছেন গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশও। জেলার বুলেটিনে আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আর আমাদের এই জেলার বুলেটিনের বিভিন্ন খবর পেতে হলে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে আমাদের ইউটিউব, আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের ফেসবুক পেজে। এছাড়াও এরকমই শুধুমাত্র জেলা নয়, বিভিন্ন জায়গার খবর পেতে হলে নজর রাখতে হবে আমাদের অনলাইন সাইট অর্থাৎ কলকাতা টিভি অনলাইনে। আর অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।